সবাইকে স্বাগত জানাচ্ছি হোমিও ডাইজেস্টের হোমিও বুকস রিডিং রুমে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যথারীতি আবার আমি জেমস টেলর ক্যান্টেল লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইটির একটি ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে জেমস টেলর ক্যান্টেল লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বইটির 29তম ব্যাখ্যানটি আজকে আপনাদের সামনে আমি পড়ে শোনাবো। গতদিন আমি 28 নম্বর ব্যাখ্যানটি আপনাদেরকে শুনিয়েছিলাম। আজকে 29তম ব্যাখ্যানটি আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি। 29তম ব্যাখ্যান, ইডিওসিনক্রেসিস বা ব্যক্তিগত বৈশিষ্ট্যসমূহ। হোমিওপ্যাথিক বিজ্ঞানের সহিত ব্যক্তিগত বৈশিষ্ট্যসমূহের পরিশীলনা অতি ঘনিষ্ঠ সম্বন্ধ সূত্রে গ্রথিত। এক কিংবা একাধিক বস্তুতে অতি সংক্ষুব্ধতা, যেটাকে আমরা সেন্সিটিভিটি বলি, বোঝাইবার জন্য ইংরেজি ভাষায় ইডিওসিনক্রেসি শব্দ সচরাচর ব্যবহৃত হয়। যে সমুদয় ক্ষেত্রে সর্বাঙ্গীন দুর্বল্য হেতু অর্থাৎ সেন্সিটিভিটির জন্য রোগীগণ সকল বস্তুতেই সংচেত্ত হইয়া পড়েন, নিজের দৈহিক একটা দুর্বলতার জন্য সকল কিছুতেই যিনি সংবেদনশীল অর্থাৎ সেন্সিটিভ হয়ে পড়েন, সামান্য বিরক্তিতেই অত্যধিক সংক্ষুব্ধ হন এবং অত্যন্ত মর্মপীড়া অনুভব করেন, ইডিওসিনক্রেসি শব্দের দ্বারা তদ্রূপ সাধারণ প্রবৃত্তিসমূহ নির্দেশিত হয় না। প্রাচীনপন্থী প্রত্যেক চিকিৎসক আপন দৈনন্দিন কার্যসূত্রে যে সমুদয় অতি সংচেত্ত রোগী দেখিয়া থাকেন, তাহাদের অবস্থা সম্বন্ধে ইডিওসিনক্রেসিস শব্দ ব্যবহার করা উক্ত সম্প্রদায়ের প্রচলিত রীতি। অতি সংচেত্ত ব্যক্তি তাহার যন্ত্রণা প্রশমনের জন্য অহিফেন সেবন করিতে পারে না, কারণ উহাতে তাহার মস্তকে রক্তাধিক্য সংঘটিত হয়, নানাবিধ বিপদসংকুল লক্ষণ উপস্থিত হয়। সে ব্যক্তি এই বস্তুতে অত্যন্ত আবেশপ্রবণ। যত সামান্য পরিমাণেই সেবন করুক, তাহাতে বিবিধ উপসর্গের উদ্ভব ঘটে। চিকিৎসক বাধ্য হইয়া ইহা প্রয়োগ করিতে পারেন না। অন্য এক রোগী কম্প ও জ্বরাধিকারে কুইনাইন সহ্য করিতে পারে না। কুইনাইনের প্রাথমিক ক্রিয়াতে তাহার ভয়াবহ লক্ষণরাজি উৎপন্ন হয়। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে অপর এক ব্যক্তি অনায়াসে 15 গ্রেন কুইনাইন সেবন করিতে সক্ষম। এটি হচ্ছে তার ব্যক্তিগত বৈশিষ্ট্যের দরুন। ইডিওসিনক্রেসি হচ্ছে কোনো বিশেষ বস্তুতে বা বিশেষ ক্ষেত্রে সেই ব্যক্তিটির অতিমাত্রায় সেন্সিটিভনেস বা সেন্সিটিভিটির একটি নির্দেশনা। সবাই সব বিষয়ের প্রতি, সব বস্তুর প্রতি কিন্তু সমান সেন্সিটিভ না। এটি কেন হয়? ইডিওসিনক্রেসির জন্য হয়, তার ব্যক্তিগত বৈশিষ্ট্যের জন্য হয়। এই ব্যক্তিগত বৈশিষ্ট্য মানুষের বিভিন্ন লেভেলে অবস্থান করতে পারে, দেহগত হতে পারে, ইমোশনাল হতে পারে, অর্থাৎ বিভিন্ন স্তরে অবস্থান করতে পারে। যে ক্ষেত্রটিতে সেই ব্যক্তিটি বেশি সেন্সিটিভ তার নিজস্ব বৈশিষ্ট্যের কারণে, সেই বস্তুর দ্বারা কিন্তু তিনি সহজে আবেশপ্রবণ হন, অর্থাৎ সেন্সিটিভ হয়ে পড়েন। যে ব্যক্তিতে কুইনাইনের আবেশ প্রবণতা বর্তমান, সে ব্যক্তি 1/4 গ্রেন সেবন করিলেই এই ঔষধের উৎকট ক্রিয়াধিগত হইবে, তাহার কুইনিজম নামক অভিভূত অবস্থা সংঘটিত হইবে। হোমিওপ্যাথগণ এই সংচেত্ততার বহুল ব্যাপকতা তথা এলোপ্যাথগণের অপরিজ্ঞাত বহু তত্ত্ব ইহার মধ্যে উপলব্ধি করিয়া থাকেন। প্রাচীন উপবিষ হইতে প্রাচীন ধাতু প্রকৃতি এবং তরুণ উপবিষ হইতে তরুণ ধাতু প্রকৃতি প্রবর্তিত হইতে পারে। প্রত্যেক সমাজে এমন কতিপয় ব্যক্তি আছে, যাহারা পল্লীগ্রামের পথে যানবাহনে যাতায়াত করিলেও হে ফিভার নামক পলাল গন্ধসঞ্জাত জ্বরে আক্রান্ত হয়। অন্য অনেকে আপন কক্ষে কোনো পুষ্প রাখিতে পারে না, পুষ্পের গন্ধে তাহারা পীড়িত হয়, অর্থাৎ ফুলের গন্ধে তারা অসুস্থ হয়ে পড়ে। অনেকে গোলাপ ফুলের গন্ধে পীড়িত হন। আমার পরিচিত এমন বহু রোগী আছে, যাহারা এই প্রকারে পীড়িত হয়। ইহা অতি সাধারণ বিষয়। এই প্রকার পীড়াকে গোলাপ প্রতিশ্বায় বা রোজ কোল্ড বা রোজ ফিভার নামে অভিহিত করা হয়। আমার একটি রোগিনী আছেন, যাহার গৃহে শুষ্ক ল্যাভেন্ডার পুষ্প আনিলেই তিনি প্রতিশ্বায়গ্রস্ত হইয়া পড়েন, অর্থাৎ রোগাক্রান্ত হইয়া পড়েন। এরূপ আরও 2-3 বস্তুর দ্বারা তিনি উদ্বেলিত হইয়া থাকেন এবং অসুস্থ বোধ করিলেই সেই বস্তুসমূহের মধ্যে কোনোটি তাহার অসুস্থতার কারণ তাহা দেখিবার জন্য সমগ্র গৃহ অনুসন্ধান করিয়া থাকেন। আমার আর এক রোগিনী ছিলেন, তাহার কক্ষে
পিচ ফল থাকিলেই তিনি অসুস্থ হইয়া পড়েন এবং অন্যান্য উপসর্গের মধ্যে প্রথমেই তার উদরময় দেখা দিত। এই অতি সংচেত্যতার যথেষ্ট প্রয়োজন আছে। এর দ্বারা আরোগ্য সাধক ঔষধের প্রতি রোগীর প্রবণতা সম্বন্ধে কতটা সংকেত পাওয়া যায়। অর্থাৎ এই সেন্সিটিভিটি বা ইডিওসিনক্রেসি যদি না থাকতো তাহলে কিন্তু আবার সমস্যা হতো। এটি থাকা যেমন একদিক থেকে ভালো, কিন্তু অতিমাত্রায় থাকাটা কিন্তু আবার অস্বাভাবিকতা। কারণ এই সংচেত্যতা বা সংবেদনশীলতা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা আমাদের ঔষধ প্রুভিং করতে পারতাম না। ঔষধ প্রুভিং করে আমরা কিন্তু লক্ষণ পেতাম না। কারণ যদি একটি মানুষ কোনো বস্তু বা কোনো বিষয় বা কোনো কিছুর প্রতি যদি সংবেদনশীল না হয় তাহলে কিন্তু সেটা তার মধ্যে ততটা প্রভাব ফেলতে পারে না। যদি বারবার তার মধ্যে ওই বিষয় বা বস্তুর সংস্পর্শে তাকে আনা হয় তখন দেখা যায় তার মধ্যে একটি কৃত্রিম সেন্সিটিভিটি তৈরি হয়। কিন্তু যে রিয়েলি সেই বস্তুর প্রতি সেন্সিটিভ তাহলে কিন্তু তাকে ওই বস্তুর সংস্পর্শে আনার সাথে সাথে তার ভিতরে সংবেদনশীলতা দেখা দেয়। আর প্রুভিংগুলো কিন্তু এভাবেই হয়েছে। যখন একটি ঔষধ দেওয়া হয়েছে যার মধ্যে এই বস্তু সম্পর্কে ঔষধ সম্পর্কে সেন্সিটিভিটি বেশি ছিল তার মধ্যে কিন্তু লক্ষণ প্রকাশিত হয়েছে বেশি, এবং তার মধ্যে খুব ভালোভাবে সেই ওষুধটি প্রুভিং হয়েছে। ঔষধের প্রতি প্রবণতা না থাকিলে রোগী আরোগ্য উপযোগী পরিবেশগ্রস্ত হইবে না। যে অবস্থার জন্য রোগী কোনো ঔষধে আরোগ্য লাভ উপযোগী সংচেত্যতা প্রাপ্ত হয় সেই অবস্থার সহিত প্রাগুক্ত বৈশিষ্ট্যসমূহের সাতিশয় সাদৃশ্য বিদ্যমান। আমাদের ব্যবস্থা অনুযায়ী অতি উচ্চ শক্তিক্রমের ঔষধে যখন আরোগ্য সাধিত হয় তখন সেই ঔষধের প্রতি মানুষের প্রবণতা যে কত অধিক তাহা তোমরা চিন্তা করিয়া দেখো। ইহারা অর্জিত বৈশিষ্ট্য। এছাড়া রোগীর সহজাত বৈশিষ্ট্যসমূহ পরিলক্ষিত হয়। সহজাত বৈশিষ্ট্যসমূহের এবং বিষক্রিয়া সঞ্জাত বৈশিষ্ট্যসমূহের আরোগ্য সাধন অতি দুঃসাধ্য। রাস্টক্স কর্তৃক বিষদুষ্ট অবস্থায় দেখিতে পাওয়া যায় যে সমুদয় ব্যক্তি এই উদ্ভিদ স্পর্শ করার জন্য একবার বিষাক্ত হইয়াছে তাহারা এই পদার্থে এত দূর সংচেত্ত হয় যে এই উদ্ভিদ ক্ষেত্রে 1/4 মাইলের মধ্যে গমন করিলে এমনকি ইহার ঘ্রাণ পাইলেও স্বল্প কয়েক দিবসের মধ্যে তাহারা রাস্ট্রক্সের বিষের প্রভাবে পীড়িত হইয়া পড়ে। রাস্ট্রক্সের অতি উচ্চ শক্তি প্রয়োগ এই সংচেত্যতার সময় বিশেষে নিরসিত হইবে এবং সিএম অথবা এমএম শক্তির একমাত্রা প্রয়োগে অধিকাংশ স্থলে রাস্ট্রক্স কর্তৃক তরুণ বিষপ্রবাহ প্রতিহত হইবে। কিন্তু রাস্ট্রক্স সংক্ষুব্ধতা বা সেই ব্যক্তির সহজাত তার নিজস্ব একটা অবস্থা হইলে রাস্ট্রক্স প্রয়োগ দ্বারা কয়েকবার মাত্র সাময়িক উপশম হইতে পারে, পরিশেষে ইহার প্রয়োগ সম্পূর্ণ নিষ্ফল হইয়া যাইবে। এই সংচেত্যতা সহজাত হইলে উহা রোগীর সহিত ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট থাকে এবং আমাদের আত্যন্তিক চেষ্টা সত্ত্বেও বহু ক্ষেত্রে জীবনান্তকাল পর্যন্ত উহা সমভাবে বর্তমান থাকে। অর্থাৎ রাস্ট্রক্সের মাধ্যমে যদি কোনো ব্যক্তি একবার রাস্ট্রক্সের প্রতি সে যদি সেন্সিটিভ থাকে এবং রাস্ট্রক্সের উচ্চ মাত্রার মাধ্যমে যদি তার ভিতরে একটি সেন্সিটিভ প্রয়োগ করার ফলে তার ভিতরে যদি একটি সেন্সিটিভনেস তৈরি হয় সেটি পরবর্তীতে আর কোনোভাবেই সারানো সম্ভব হয় না। তার জীবন যতদিন পর্যন্ত তিনি বেঁচে থাকেন ততদিন পর্যন্ত তিনি এই রাস্ট্রক্সের প্রতি একটি সংবেদনশীলতা প্রদর্শিত হয়। যখনই তিনি রাস্ট্রক্সের সংস্পর্শে আসেন তখনই কিন্তু তার সেই সংবেদনশীলতা বৃদ্ধি পায়, তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন, পীড়িত হয়ে পড়েন। এই সংচেত্যতা যদি কখন নিরসিত করিতে হয় তার জন্য একটি অন্তঃস্থল স্পর্শী সুরাগ্ন ঔষধের প্রয়োজন হয়, অর্থাৎ অ্যান্টিসোরিক ঔষধের প্রয়োজন হয়। সেই সময় সন্তাপজনক যে সমুদয় পদার্থ সম্ভূত হয় তার প্রতি রোগীর অতি সংচেত্যতা এই জ্বর আক্রমণের কারণ বলিয়া অনুমিত হয়। অনেকের মতে এই সময় শস্যক্ষেত্রের আর্দ্রপালল হইতে এই জ্বরের উৎপত্তি হয়। মতান্তরে এই সময় শস্যক্ষেত্রে যে সমুদয় গুলমাদি উৎপন্ন হয় তাহারাই এই জ্বরের কারণ। এই প্রকৃতি বিশিষ্ট রোগীগণ অধিকাংশ সময় তাহাদের সংক্ষোভজনক বস্তুটি নির্ণয় করিতে সমর্থ হয়। এই সমুদয় উপদ্রবের মূলে সুরা উপবিষ বা সুরামায়াজম উপস্থিত। টাইফয়েড জ্বরের
আরোগ্যের শেষের দিকে রোগীগণের প্রায়শই নানাবিধ রোগ প্রবণতা উপজাত তৈরি হয়। প্রাচীন উপবিশ্বসমূহ তাহার কারণ, যেমন স্কারলেট ফিভারের চক্ষু প্রদাহ পীড়া সুরার অবস্থান হেতু সংগঠিত হইয়া থাকে। রোগান্ত উপসর্গসমূহ উপবিসংজাত বিষয়, অর্থাৎ রোগ থেকে যখন সে ভালো হয়ে যায়, রোগ আরোগ্য হওয়ার সময়টিতে যখন আরও বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়, এগুলো মূলত মায়াজমেটিক কারণে হয়ে থাকে। উহারা প্রাচীন উপসর্গসমূহের পরিণাম মাত্র। এমন মানুষও অনেকে আছেন যাহারা একটি কিংবা স্বল্প কয়েকটি পদার্থে সংচেত্ত নহে, তাহারা সমুদয় বস্তুতেই সংচেত্ত। অর্থাৎ তারা এমন মানুষও আছেন প্রায় প্রতিটি বস্তুর প্রতি তারা সংবেদনশীল থাকে। ঔষধের উচ্চ শক্তি ক্রমসমূহের আস্বাদনে অতি সংচেত্ত। আলোকে অনেকে আছে দেখা যায় যে উচ্চ ঔষধ শক্তি ক্রমসমূহের অতি সংচেত্ত, ওভার সেন্সিটিভ। আস্বাদনে অতি সংচেত্ত, আলোকে অর্থাৎ লাইটে অতি সংচেত্ত, এবং অন্যান্য বহু বিষয়ে অতি সংচেত্ত বা ওভার সেন্সিটিভ। ইহা তাহাদের ধাতুগত অবস্থা, কনস্টিটিউশনাল একটি কন্ডিশন। রোগী এই সংস্থা সহ জন্মগ্রহণ করিয়াছে, রোগী এই অবস্থা নিয়েই জন্মগ্রহণ করিয়াছে। আবার এমন ব্যক্তিও আছে যাহাদের পোষণ ক্ষেত্র ছাড়িয়া কেবল শক্তি ক্ষেত্রে এই সংচেত্ততা তোমরা দেখিতে পাইবে। অর্থাৎ অনেকে আছে যে যারা দেহগতভাবে সংবেদনশীল নয়, তাদের যে ভাইটালিটি রয়েছে, তাদের যে ইমোশনাল লেভেল রয়েছে, তাদের যে শক্তিস্তর রয়েছে, সেই দিকটাতে তারা অতিমাত্রায় সংবেদনশীল। অর্থাৎ দেহগত ক্ষেত্রে তারা ঠিক আছে, কিন্তু তাদের যে শক্তিস্তর রয়েছে সেই শক্তিস্তরে তারা বেশি প্রভাবিত হয়ে থাকে কোনো বিষয়ের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ তোমরা এমন সব রোগী দেখিতে পাইবে, আহার করিতে বসিয়া যাহাদের সাধারণ লবণ খাইবার অত্যন্ত স্পৃহা হয়, খাদ্যসহ তাহারা প্রচুর পরিমাণ লবণ মিশাইতে থাকে, তাহাদের প্রয়োজন মতো পরিমাণে ঠিক থাকে না। তাহারা প্রচুর পরিমাণে লবণ খায় অথচ রুগ্ন হইয়া থাকে এবং ক্রমান্বয়ে শীর্ণ হইতে থাকে। এই বিষয়টি তাহার পোষণ ক্ষেত্রে সংঘটিত হইতেছে। তাহাদের খাদ্যসহ স্থূল সাধারণ লবণ উদরস্থ হইতেছে। এখন তুমি এই প্রকার রোগীকে সিয়াম শক্তি সমন্বিত লবণ প্রয়োগ করিলে সে পীড়িত এবং তাহার লক্ষণরাজি ভীষণরূপে বৃদ্ধিপ্রাপ্ত হইতে দেখিবে। উচ্চতর ক্ষেত্রে যে স্থান খাদ্যদ্রব্য একটা আরোগ্যপ্রদ সম্বন্ধ পোষণ করে, তথায় এইরূপ ব্যাপার সংঘটিত হইয়া থাকে। পোষণ ক্ষেত্র অতিক্রম করিয়া আমরা শক্তি ক্ষেত্রে তথা রোগের কারণ ক্ষেত্রে এবং আরোগ্য সাধন ক্ষেত্রে প্রবেশ করি। উদাহরণস্বরূপ ক্যালকেরিয়ার বিষয় বিবেচনা করো। আমরা দেখিতে পাই যে সমুদয় শিশুর অস্থি নির্মাণ এবং দন্ত উদ্গমনে অর্থাৎ ডেন্টিনেশন হইতে বিলম্বিত হয় এবং ব্রহ্মরন্ধ্র বা উন্মুক্ত থাকে বা ফ্রন্টানালিস ওপেন থাকে, এলোপ্যাথগণ এবং স্থূল ঔষধ ব্যবস্থাপকগণ তাহাদিগকে দুধের সহিত চুনের জল প্রয়োগ করেন। কিন্তু এই শিশুরা যতই চুনের জল সেবন করিতে থাকে, তাহাদের অস্থি নির্মাণ ততই বাধাপ্রাপ্ত হয়। এই সমুদয় ক্ষেত্রে খটিক লবণের সাঙ্গীকরণ ব্যাহত হইয়া অস্থিবর্ধন লবণের অবসন্নতা সংঘটিত হইতেছে। উচ্চত শক্তিক্রমে একমাত্রা ক্যালকেরিয়া সেবন করিয়া শিশুগণ তাহাদের খাদ্য হইতেই নিজ নিজ প্রয়োজনের পরিমাণ চুন আহরণ করিয়া লইতে সমর্থ হয়। অর্থাৎ যখন এলোপ্যাথরা দেখেন যে একটি শিশু তার হাড় যে পরিমাণ মজবুত হওয়ার কথা সে পরিমাণ মজবুত হচ্ছে না, তার যে ব্রহ্মরন্ধ্র রয়েছে সেই ব্রহ্মরন্ধ্রটি খোলা অবস্থায় আছে, বয়স অনুযায়ী সেটি বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, সেটি বন্ধ হয়নি, তখন তারা কি করে, তখন তারা দুধের সহিত চুন মিশ্রিত করে তাকে সেবন করতে দেয়। এতেও কিন্তু তার দেহ পরিপুষ্ট হয় না। এটি কেন? মূলত এটির কারণটি হচ্ছে তার কারণ তত্ত্বে যে আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত খাই বা প্রতিদিন খেয়ে থাকি, এই খাবারগুলো কিন্তু আমাদের যদি প্রসেসিংয়ের মধ্যে কোনো ধরনের গড়বড় থাকে, অর্থাৎ খাবার থেকে যে পুষ্টি রয়েছে সেই পুষ্টিটাকে অ্যাবজর্ব করার জন্য যদি যথেষ্ট রকমের এই খাবার থেকে শক্তি শোষণ করার যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে যদি কোনো ধরনের গড়বড় থাকে, তাহলে কিন্তু আমাদের খাবারটি কী হবে না, অ্যাবজর্ব হবে না, শরীরে কাজে আসবে না, সেটি আমাদের মল হয়ে মলমূত্র আকারে বেরিয়ে যাবে। এটি কেন? কারণ আমাদের শরীরের যে প্রসেসিং করার যে শক্তিটি রয়েছে সেই শক্তির মধ্যে গড়বড় রয়েছে, সে ভালোভাবে এটিকে অ্যাবজর্ব করতে পারছে না, করতে না পারার দরুন সেটি মলমূত্র আকারে বেরিয়ে যাচ্ছে। এখন যদি তাকে চুন পানি খাওয়ানো হয় সেই একই অবস্থা।
কিন্তু এই ক্ষেত্রে যদি তার শক্তি স্তরে যে গড়বড় অবস্থা তৈরি হয়েছে, শক্তি স্তরে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, সেই বিশৃঙ্খলাটি যদি নিরসিত করা হয়, তাকে আর সাপ্লিমেন্টারি কিছু দেওয়ার প্রয়োজন নেই, বরং সে যে প্রতিদিন খাবারগুলো খাচ্ছে, দৈনন্দিনের খাবার থেকেই সেই শক্তি শোষণ করে তার হাড়টি এবং শক্তপোক্ত হবে, মজবুত হবে। এই প্রকার সাঙ্গীকরণাসক্ত রোগীদের ক্যালকেরিয়া অথবা ন্যাট্রামিউর গঠিত লক্ষণাবলী প্রকটিত হইয়া শিশুর ক্যালকেরিয়া কিংবা ন্যাট্রামিউর ঔষধের প্রয়োজন সম্বন্ধে বিচক্ষণ চিকিৎসকের দৃষ্টি আকর্ষণ করে। আমরা বিলক্ষণ জানি, চুনের সিএম শক্তিতে অস্থি নির্মিত হয় না, ইহার দ্বারা কেবল আভ্যন্তরীণ বিশৃঙ্খলার সংস্কার সাধিত হয় এবং তৎসহ বাহ্যিক অবয়বের শৃঙ্খলা সম্পাদিত হয়। অভ্যন্তর ক্ষেত্রে এই শৃঙ্খলা প্রবর্তন করিয়া অভ্যন্তর হইতে বাহ্য ক্ষেত্র পর্যন্ত পুষ্টি সাধক পরিবেশ প্রতিষ্ঠিত হয়। এই রূপে হোমিওপ্যাথি বিজ্ঞানে ব্যক্তিগত বৈশিষ্ট্য বা প্রবণতার বিস্তর ক্ষেত্র আমরা দেখতে পাই। এই স্থলে হোমিওপ্যাথিসিটি বলিয়া একটি নতুন কথা প্রবর্তনের চেষ্টা করা যাক। এই শব্দটির অর্থ কী? হোমিওপ্যাথিক ঔষধ এবং তার দ্বারা আরোগ্যপ্রাপ্ত রোগীর মধ্যে যে সম্বন্ধ সূচিত হয় তাহাই হোমিওপ্যাথিসিটি, অর্থাৎ সমধর্মিতা। যখন হোমিওপ্যাথিক ঔষধটি সঙ্গতভাবে কার্য করে, যখন উহা রোগীকে নিরাময় করে, তখন সেই ব্যাধিক্ষেত্রে উহার সাদৃশ্য সম্বন্ধ প্রতিপাদিত হইয়া থাকে। অতএব সেই সম্বন্ধটি অবিচ্ছিন্ন থাকিলে তাহাকে সমধর্মিতা বলা যাইতে পারে। ঔষধের প্রয়োগ দ্বারাই তাহা প্রতিপাদিত হয়, ইহাও সত্য বটে। আমরা এমন অবস্থাও দেখিতে পাই যাহাকে সহজ সমধর্মিতা তথা সরল অবস্থা বলা যাইতে পারে। আবার পক্ষান্তরে এই অবস্থার আতিশয্যও দেখতে পাই, যে স্থলে রোগীর আরোগ্য সাধক ঔষধে অতি সংচেত্যতা বা ওভার সেন্সিটিভিটি, সেই স্থলে অবস্থার আতিশয্য সংঘটিত হয়। কিন্তু ইহাতে শুধু আরোগ্য সম্পাদনের পূর্বে ইহা রোগীর লক্ষণরাজির আতিশয্য সংঘটিত হয়। আরোগ্য সম্পাদনের ধারায় ব্যাধিক্ষেত্রে ঔষধের সদৃশভাবিতা প্রমাণিত হইয়া থাকে। হোমিওপ্যাথিক চিকিৎসকগণ সিমিলিমাম শব্দটি ব্যবহার করেন। যে ঔষধ রোগীকে নিরাময় করিয়াছে সেই ঔষধটিকে সিমিলিমাম বলা যাইতে পারে, কিন্তু সেই পীড়া আরোগ্য হইবার পূর্বে ঔষধটি কেবল আপাত দৃষ্টিতে অতীব সদৃশ বলিয়া অনুমিত হয়। আরোগ্য সম্পাদিত না হওয়া পর্যন্ত কোনো ঔষধকে সিমিলিমাম বলা চলে না। পুষ্টিক্ষেত্রে ঔষধ সেবন অর্থাৎ স্থূল বিষ পদার্থ সেবন এবং শক্তিক্ষেত্রে বিষ সেবন উভয়ের পার্থক্য উদ্ঘাটন অনুধাবনযোগ্য কর্ম। পুষ্টিক্ষেত্রের বিষক্রিয়া সচরাচর সুগভীর, অপেক্ষাকৃত উত্তলীয় বাহ্যিক বস্তুসমূহের সহিত তথা শরীর ও তন্তুসমূহের সহিত অধিকতর সম্বন্ধযুক্ত। পক্ষান্তরে শক্তিক্ষেত্রস্থ বিষক্রিয়া সমগ্র জীবন প্রবাহে থাকিতে পারে। উপবিষসমূহ এরূপ স্বভাব সম্পন্ন। আবার ব্যক্তিগত প্রবণতার কারণে পুষ্টিক্ষেত্রস্থ বিষক্রিয়া ব্যক্তিবিশেষের জীবনব্যাপী হইয়া থাকাও সম্ভব। স্বল্পমাত্রায় পুনঃ পুনঃ আর্সেনিক সেবন দ্বারা মানুষের সারা জীবনব্যাপী আর্সেনিক বিষদোষ প্রবর্তিত হয়, অর্থাৎ এবিউস অফ আর্সেনিক। যদি আর্সেনিক অতিমাত্রায় ব্যবহার করা হয়, মিস ইউজ করা হয়, তখন সে আর্সেনিকের সারা জীবন আর্সেনিকের প্রতি তার ভিতরে একটি সেন্সিটিভিটি তৈরি হয়ে থাকে। কিন্তু উচ্চতর শক্তিক্রমের আর্সেনিক কৃত বিষদোষের ন্যায় উহা ততটা গভীর হয় না। রোগীকে উচ্চতর শক্তির দ্বারা বিষাক্ত করিতে হইলে সে ব্যক্তির কিছু পরিমাণে সংচেত্যতা থাকা আবশ্যক। তা না হলে পুষ্টিক্ষেত্রের রোগীগণকে বিষদুষ্ট করিবার জন্য সংচেত্যতার প্রয়োজন হয় না। পুষ্টিক্ষেত্রে যে কোনো ব্যক্তিকেই বিষ পদার্থের প্রভাবগ্রস্ত করা যায়। আরও একটি পার্থক্য আছে। শক্তিশূন্য পদার্থ নিচয় অর্থাৎ পদার্থসমূহ এবং যে সমুদয় বস্তু পুষ্টিক্ষেত্রে আমরা খাদ্যরূপে ব্যবহার করি, সেই সমুদয় দ্রব্য আবার শক্তিক্ষেত্রের সংচেত্য ব্যক্তিগণের পক্ষে বিষক্রিয়া সাধক হয়। এমন কোনো বস্তু নাই যাহা উচ্চতর ও উচ্চতম শক্তিক্রমে উন্নীত হইয়া এই প্রকার বিষ পদার্থে পরিণত না হয়। অর্থাৎ আমরা যে খাবার খাই, যেমন প্রতিদিন আমরা যে লবণ খাই, এই লবণটি আমরা যখন খাবার আকারে খাই, একটু বেশি খেলেও কিন্তু আমাদের কোনো ধরনের শরীরের মধ্যে ওরকম খারাপ কোনো প্রভাব তৈরি করে না। হয়তো যদি বেশি মাত্রায় খাওয়া হয় তখন ফুড পয়জনিং দেখা দিবে। সেটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি তাহলে কিন্তু সেটা সেরে যাবে। কিন্তু সেই লবণকেই যদি আমরা হোমিওপ্যাথিক শক্তিকৃত নিয়ম অনুসারে পটেন্টাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে পটেন্টাইজ করে উচ্চ শক্তিতে উন্নীত করি, তখন যদি সেটি আমরা বারবার সেবন করি তাহলে কিন্তু সেটি আমাদের শরীরকে খুব জোরালোভাবে আলোড়িত করার ক্ষমতা রাখে। আমাদের ভাইটাল প্রবাহের সুশৃঙ্খল প্রবাহের মধ্যে একটি বিশৃঙ্খলা তৈরি করার ক্ষমতা তখন সে রাখে।
এই সমুদয় বিষয়ে আমাদিগকে স্পষ্ট দেখাইয়া দিতেছে যে মানুষের যদি প্রবণতা বিদ্যমান না থাকিত, যদি ব্যক্তিগত বৈশিষ্ট্য না থাকিত, তবে হোমিওপ্যাথির সম্ভাবনা হইত না। প্রবণতা না থাকিলে মানুষের ব্যাধি হইত না এবং হোমিওপ্যাথিরও প্রয়োজন হইত না। মানুষ একটা রোগাক্রান্ত কেন হয়? আমরা প্রতিনিয়তই দেখছি এই মহামারীর মধ্যেই সবাই করোনার দ্বারা আক্রান্ত হচ্ছে না। কেন হচ্ছে না? এটা কোন বৈশিষ্ট্যের জন্য হচ্ছে না? এটা তার নিজস্ব বৈশিষ্ট্যের জন্য হচ্ছে না, এটা তার নিজস্ব ভাইটালিটির যে সংবেদনশীলতা বা সংচেত্যতা, সেটার প্রতি তার যে সেন্সিটিভিটি থাকার কথা, সেটা যদি না থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে সে আক্রান্ত হবে না। অর্থাৎ রোগ আক্রমণের জীবাণু, যদি আমরা জীবাণুটি ধরি, জীবাণুটা যে যে বৈশিষ্ট্য ধারণ করে আছে, আমার শরীর, আমার মন, আমার ভাইটালিটি যদি সেই বৈশিষ্ট্যে, সেই লেভেলের, সেই বৈশিষ্ট্যে যদি না যায়, তাহলে কিন্তু তার প্রতি আমার সংবেদনশীলতা তৈরি হবে না। সেই জীবাণু দিয়ে কিন্তু আমি আক্রান্ত হব না। যখনই আমি ওই জীবাণু যে বৈশিষ্ট্য ধারণ করে আছে, আমার শরীর যদি সেই অবস্থায় চলে যায়, সেই বৈশিষ্ট্য যদি আমার শরীর ধারণ করে, তখনই কিন্তু আমি তার দ্বারা আক্রান্ত হব। তখনই আমার ভিতরে তার প্রতি একটি সেন্সিটিভিটি তৈরি হবে, সংবেদনশীলতা তৈরি হবে, আমি সংবেদনশীল হয়ে তার দ্বারা আক্রান্ত হয়ে যাব। যাবতীয় সংক্রমণের মূলে এবং যাবতীয় আরোগ্য প্রাপ্তির মূলে প্রবণতা নিহিত রহিয়াছে। অতএব পীড়ার উৎপত্তি এবং নিরসন, পীড়ার কারণ এবং আরোগ্য সাধন একই ধারে আঘাত করে। ইহারা একই পথে অনুপ্রবিষ্ট হয়, কারণ উভয়েই অভৌতিক তথা মৌলিক পদার্থ। যাবতীয় ব্যাধি আদি বস্তু অর্থাৎ মৌলিক পদার্থ, ব্যাধির আরোগ্য সাধনও অবশ্যই মৌলিক পদার্থের দ্বারাই সম্পাদিত হইবে। প্রাচীন যুগে আমরা জীবনী শক্তি নির্বাপক কিংবা জীবনী শক্তি প্রতিরোধক তাবৎ সমুদয় বস্তুকেই বিষ বলিয়া গণ্য করিতাম। এরূপ চিন্তা বিষের একটি স্থূল ধারণা মাত্র। মানব দেহানুক্রমে যে বস্তু স্বীয় প্রভাব মৃত্যু সাধন উপযোগী পরিমাণে আরোপ করিতে পারে কিংবা দেহানুক্রমে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাহাকেই বিষ নামে অভিহিত করা যায়। যেটি পুরো মানুষটিকে অ্যাটাক করতে পারে, তার ভাইটালিটি, তার ফিজিওলজি সব কিছুর মধ্যে যে প্রভাব বিস্তার করতে পারে, প্রভাব বিস্তার করে তার মধ্যে মৃত্যুর পর্যন্ত সংগঠন করতে পারে, কেবলমাত্র তাকেই বিষ বলে অভিহিত করা যায়। শক্তি সমন্বিত বিষ এবং স্থূল বিষ উভয় স্থলেই এই সংজ্ঞা সমীচীন হইবে। বিষ পদার্থ দুটি সমস্যা উপস্থিত করে, একটি বাহ্যিক সমস্যা, অন্যটি আভ্যন্তরীণ সমস্যা। বাহ্যিক সমস্যাতে পদার্থের পরিমাণ নির্ণয়, আভ্যন্তরীণ সমস্যাতে পদার্থের গুণ নির্ণয়। অর্থাৎ ফিজিওলজিক্যাল যদি কোনো একটি পদার্থ যদি ফিজিওলজিক্যালি মানুষকে অ্যাটাক করে অসুস্থ করে, তখন সেই বস্তুটির বা যার দ্বারা বিষক্রিয়া তৈরি হয়েছে, তখন তার পরিমাণের বিষয়টি এখানে চলে আসে। কিন্তু যদি শক্তি স্তর অ্যাটাক হয়, তখন কিন্তু সেটি পরিমাণ নয়, সেটি গুণগত বৈশিষ্ট্য, যে তার ভিতরে যে শক্তিটি রয়েছে, গুণটি রয়েছে, সেটি মানুষের ভাইটালিটিকে, মানুষের স্পিরিচুয়ালিটি বা শক্তি স্তরকে খুব জোরালোভাবে আক্রমণ করেছে। এটি কিন্তু তার বৈশিষ্ট্যের দরুন করেছে, এটি কিন্তু পরিমাণের উপর নির্ভর করে না। এটি যদি অল্প সংস্পর্শ, যদি ভাইটালিটিকে অ্যাটাক করার মতো ক্ষমতা তার থাকে, সেটি অল্প পরিমাণেও যদি ভাইটালিটিকে স্পর্শ করতে পারে, নার্ভকে স্পর্শ করতে পারে, তখন কিন্তু মানুষের শক্তি স্তরের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। এটি তখন আসলে পরিমাণগত বিষয় নয়, তখন এটি গুণগত বিষয়ে পরিণত হয়। ওজনের এবং আয়তনের নিরূপণ অনুসারে শক্তি বিচার্য নয়, বরং গুণ অবলম্বনেই উহা বিচার্য। শক্তিকে আমরা যদি পরিমাণ দিয়ে পরিমাপ করতে চাই, তাহলে কিন্তু আমরা সেটি করতে পারবো না, বরং শক্তিকে তার গুণগত বৈশিষ্ট্য দিয়ে পরিমাপ করা প্রয়োজন এবং পরিমাপ করা হয়ে থাকে। পরিমাণের আদর্শে গুরুত্ব এবং পরিমাণ অবলম্বনে কেবল স্থূল পদার্থসমূহই বিচার্য। তোমাদের চিন্তা দ্বারা প্রবর্তিত করিবার জন্য ইহা সূচনা মাত্র। এই প্রবন্ধ আমাদেরকে প্রতিষেধক বিষয়ে পরিশীলনা করিতে প্রবৃত্ত করিবে। মানুষ যখন বিষক্রিয়ায় আক্রান্ত হয়, তখন তাকে অ্যান্টিডোট করার ক্ষেত্রে আমরা কী ধরনের পদক্ষেপ নিতে পারি, সেই বিষয়টিও কিন্তু আমাদের এই আলোচনা থেকে আমরা ধারণাটি পেয়ে যাচ্ছি। রোগের দুই প্রকার প্রতিষেধক আছে। পীড়া হইতে মানুষ দুই প্রকারে সংরক্ষিত হয়, সদৃশ নীতির অনুশীলন এবং অভ্যাসের দ্বারা। যে সমুদয় চিকিৎসক এবং শুশ্রূষাকারিণী পিতজ্বর, টাইফয়েড, ডিপথেরিয়া কিংবা অন্যান্য সংক্রামিত স্থানে গমন করেন, রোগী লইয়া ব্যস্ত থাকেন,
অর্থানুরাগ শব্দটির শ্রেষ্ঠতম অর্থানুসারে এই কার্যে যাহাদের যথার্থ অনুরাগ আছে, যাহারা ঐশ্বরিক করুণার বাহকস্বরূপ এই কার্যে আত্মনিয়োগ করিয়াছেন, তাহাদিগের কর্তব্য কার্যে অনুরাগের কারণে এই কার্যের মধ্যে আনন্দিত প্রাপ্তি হেতু তাহার বহুলাংশে সংরক্ষিত থাকেন। তাহারা নির্ভীক। ভীতি রোগের একটা আভ্যন্তরিক কারণ। ভীতিবিহ্বল ব্যক্তিরই রোগাক্রান্ত হইবার সম্ভাবনা থাকে, কিন্তু যাহারা নির্ভয়ে ব্যাধির সম্মুখীন হয় তাহাদের সুস্থ থাকাই সম্ভব। সত্য বটে, তাহারাও সময় বিশেষে ব্যাধিগ্রস্ত হয়, কিন্তু আমার বিশ্বাস যে তাহারা তৎকালে তাহাদের কার্যে ত্রাসিত হইতে আরম্ভ করে বলিয়া রোগাক্রান্ত হয়। যতক্ষণ পর্যন্ত একটি মানুষ তার মানসিক বল নিয়ে কোনো কাজ করতে থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষের প্রতি নেতিবাচক বৈশিষ্ট্য ধারণ করে থাকে যে কাজটি সে করছে। অর্থাৎ কোনো রোগীর ক্ষেত্রে সে সংক্রামক রোগীর ক্ষেত্রে সে চিকিৎসার ভার নিয়েছে, যতক্ষণ পর্যন্ত সে চিকিৎসক মানসিক বল নিয়ে ওই রোগীর সম্মুখীন হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু যে মুহূর্তে তার মধ্যে ওই কোনো ধরনের ভয় ভীতি তার মানসিক অবস্থাকে আক্রান্ত করে, তার শক্তিস্তরকে আক্রান্ত করে, তখন কিন্তু তার ইনফেক্টেড হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তথা শ্রেষ্ঠতর প্রতিষেধক আমাদের হোমিওপ্যাথিক ঔষধ। জনপদব্যাপী রোগ লইয়া কয়েক সপ্তাহ কাজ করিলে তোমরা দেখিতে পাইবে, প্রত্যহ অর্থাৎ দৈনিক প্রায় 6টি ঔষধ প্রয়োগার্থ নির্দেশিত হইতেছে, এবং তার মধ্যে কোনো একটি ঔষধ অপরাপর ঔষধ অপেক্ষা অধিকতর ক্ষেত্রে প্রয়োজন হইতেছে। সেই প্রাদুর্ভূত পীড়ার সাধারণ প্রকৃতিতে এই একটি ঔষধকেই সর্বাপেক্ষায় অধিক উপযোগী দেখা যায়। তোমরা দেখিবে আরোগ্য সাধন অপেক্ষায় প্রতিষেধ কার্যের জন্য নিম্নস্তরের সদৃশভাবী ঔষধের প্রয়োজন হয়। রোগ প্রতিষেধ কার্যের জন্য ঔষধের সেরূপ সাদৃশ্যের প্রয়োজন হয় না, যেরূপ আরোগ্য সাধনের জন্য প্রয়োজন হয়। এবং প্রত্যেক দিন ব্যবহৃত এই ঔষধসমূহের দ্বারাই তোমরা বহু সংখ্যক ব্যক্তিকে রোগ আক্রমণ হইতে রক্ষা করিতে পারিবে বা সক্ষম হইবে। আক্রমণ হইতে রক্ষাপ্রাপ্তি এবং ব্যাধি হইতে মুক্তি লাভ, এই উভয় উদ্দেশ্যেই নিশ্চিত আমাদিগকে হোমিওপ্যাথির আশ্রয় গ্রহণ করিতে হইবে। এই ছিল 29তম ব্যাখ্যান, ইডিওসিনক্রেসিস বা ব্যক্তিগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনার ব্যাখ্যানটি। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তীতে জেমস টেলর ক্যান্টের লেকচার অন হোমিওপ্যাথিক ফিলোসফি বা দার্শনিক বক্তৃতা বইটির অন্য কোনো ব্যাখ্যান নিয়ে, অর্থাৎ এর পরবর্তী ব্যাখ্যানটি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই করোনার মহামারীর সময়টিতে নিজেরা সেফ জোনে থাকবেন, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।